দাবা খেলায় একটা মুহূর্ত আসে যখন রাজা মনে করে সে জিতে গেছে, ঠিক তখনই বিপক্ষ দলের মন্ত্রী এমন এক চালের সামনে এসে দাঁড়ায় যে পুরো বোর্ডটাই উল্টে যায়। এই মুহূর্তে ঠিক একই ঘটনা ঘটছে, কিন্তু বিশ্বাস করুন আসল খেলাটা হচ্ছে না, আসল খেলাটা হয়ে গেছে গতকাল রাতে। একই বলে কপালের নাম গোপাল। সকালবেলার বাদশারে তুই বিকালবেলার ফকির, আবার বিকালবেলার ফকির তুই সকালবেলার বাদশা। একই বলে চান কপাল। এই দেশটা কি এইভাবেই চলবে? এইভাবে কি চলবে ভাই? না, এইভাবে চলবে না। নিশ্চয়ই সামনে বিরাট পরিবর্তন আসবে, আসতেই হবে। এত মানুষের রক্ত বৃথা যাইতে পারে না। 5ই আগস্ট কোনো আন্দোলন ছিল না, কোনো গণ অভ্যুত্থান ছিল না, ছিল বিপ্লব। 5ই আগস্ট বিপ্লব ছিল, জুলাই একটা বিপ্লব। রাজধানী ঢাকায় শিবিরের ঝলক দেখে ছাত্রদল বিএনপি ভয় পেয়েছে, তারা অনেকটা অবাক যে এত শিবির আসলো কোথা থেকে। ছাত্রদল ভেবেছিল যে দেয়ালে দেয়ালে গুপ্ত লিখে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগত দিন নিয়ে একটা বিক্ষোভ মিছিল করে আমরা অনেক কিছু করেছি। শিবির বসে থাকছে না। শিবির বিএনপি ছাত্রদলের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। 2 মাসে সরকারের কিছু ব্যর্থতা জনসম্মুখে প্রকট হয়ে ধরা দিয়েছে। এই ব্যর্থতাগুলো আড়াল করার জন্য মূলত সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় বিরোধী দল এবং তার ছাত্র সংগঠনকে একটা চাপের ভিতরে রেখে অন্য একটা ইস্যু তৈরি করে মূল জায়গায় যেন কেউ ফোকাস না করতে পারে, এই উদ্দেশ্যেই এই গ্যাঞ্জামটা এবং এই উত্তেজনাটা তৈরি করা হয়েছে। রাষ্ট্রের পকেট পুরোপুরি ফাঁকা, আয় নেই কিন্তু খরচের বহর একেবারে রাজকীয়। সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে রাষ্ট্রযন্ত্র, আর বাধ্য হয়ে হাত পাচ্ছে দেশি বিদেশি ব্যাংকগুলোর কাছে। বাইরের চাকচিক্যের আড়ালে বাংলাদেশের অর্থনীতি কি সত্যি খাদের কিনারে এসে দাঁড়িয়েছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবার চরম উত্তেজনার দিকে এগিয়ে যাচ্ছে। গত 2 দিন আগে সিলেট সরকারি সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে এই উত্তেজনার সূত্রপাত, এবং এর জেরে বাংলাদেশের অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে মারামারি বা ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলে গত রাতে ছাত্রদল তারা শিবিরের সাথে উস্কানি দেওয়ার জন্য, গ্যাঞ্জাম লাগানোর জন্য বিভিন্ন জায়গায় গুপ্ত শব্দটা লিখেছে, তারপরে সেখানে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে, মিছিল করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও একই ধরনের ঘটনা ঘটেছে। কোনো কোনো জায়গায় ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে। এবং এই যে চট্টগ্রাম কলেজে ছাত্র শিবিরের যে ছেলেটার পায়ে রক কেটে দিল ছাত্রদল, এইটাকে তারা এখন নর্মালাইজ করার জন্য উল্টা শিবিরের ঘাড়ে দোষ চাপানোর একটা চেষ্টা চালাচ্ছে, এবং ছাত্রদলের হাই লেভেল থেকে ছাত্র শিবিরকে প্রতিহতের ঘোষণা দিয়েছে এবং তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেবে না এই মর্মে তারা স্লোগান দিচ্ছে, তার উস্কানি দিচ্ছে নেতাকর্মীদেরকে। এদের যেখানে পাওয়া যাবে পাড়ায় পাড়ায়, গ্রামে মহল্লায়, সব জায়গায় এদের প্রতিরোধ করতে হবে। এইটা ভয়ঙ্কর ব্যাপার। এই যে রাজনীতি, ধর ধর অমুককে ধর, ধরে ধরে জবই কর, এগুলো ভয়ঙ্কর রাজনৈতিক বার্তা দেয়, অন্য কাউকে এখানে স্পেস না দেওয়ার বার্তা দেয়। হঠাৎ করে রাজনীতি এরকম উত্তপ্ত হয়ে উঠলো কেন? এর পিছনে কিছু কারণ আছে। রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা কয়েকটি বিষয় সামনে এনেছে যে এই কারণে রাজনীতি হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠতে পারে। 2 মাসে সরকারের কিছু ব্যর্থতা জনসম্মুখে প্রকট হয়ে ধরা দিয়েছে। এই ব্যর্থতাগুলো আড়াল করার জন্য মূলত সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় বিরোধী দল এবং তার ছাত্র সংগঠনকে একটা চাপের ভিতরে রেখে অন্য একটা ইস্যু তৈরি করে মূল জায়গায় যেন কেউ ফোকাস না করতে পারে, এই উদ্দেশ্যেই এই গ্যাঞ্জামটা এবং এই উত্তেজনাটা তৈরি করা হয়েছে। যেমন সরকার আমেরিকা থেকে খালি হাতে ফিরে এসেছে। IMF সরকারকে 1 টাকা ঋণ দেয় নাই। 35,000 কোটি টাকা ঋণের 3য় কিস্তি আনার জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি দল গিয়েছিল, একটি টিম গিয়েছিল। সেখানে তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে ব্যাংকিং খাতে তোমরা যে নীতি গ্রহণ করেছো, এটি পূর্বের সেই লুটেরাদেরকে আবার পুনর্বাসিত করার সেই নীতি। তোমরা যারা ব্যাংক ডাকাতি করেছে, যারা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে, তোমরা আবার তাদেরকে আইন করে পুনর্বাসন করার চেষ্টা করছো। সুতরাং এই অবস্থায় আমরা আবার তাদের কাছে অর্থ ছাড় দিতে পারি না। দেয়নি, খালি হাতে ফিরে এসেছে। ওদিকে আমেরিকার সাথে বেশি মাখামাখি করতে গিয়ে কাজের কাজ কিছু হয় নাই। খলিলুর রহমান এবং জুবাইদা রহমান শূন্য হাতে ফিরে এসেছে আমেরিকা থেকে। উল্টো আমেরিকার সাথে গাঁটছড়া বাঁধার কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, বাংলাদেশি জাহাজগুলোকে বন্ধ করে দিয়েছে, আটকে দিয়েছে, পার হতে দিচ্ছে না। পার হতে না দেওয়ার কারণে তেলের তীব্র সংকট দেখা দিচ্ছে এবং তেল পাম্পগুলোতে 5 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ লাইন হয়ে গেছে। সরকারের মন্ত্রীরা বলছে তেলের কোনো সংকট নেই, 2 মাসের তেল বাংলাদেশে মজুদ আছে। এগুলো ছেলে ভোলানো গল্প। এই গল্পগুলো বাংলাদেশের জনগণকে এখন বলে আর এগুলো খাওয়ানো যাবে না। শেখ হাসিনাও এরকম উন্নয়নের গল্প অনেক শুনিয়েছে।
কাজের কাজ কিচ্ছু হয়নি। 2 মাসের তেল যদি মজুদ থাকে, তেলের যদি সংকট না থাকে, তেল পাম্পে কেন 5 কিলোমিটার লাইন থাকবে? এত স্বাভাবিক লজিকের কথা। এগুলো আপনাদের বুঝতে কষ্ট হলেও সাধারণ জনগণের এতটুকু বুঝতে কষ্ট হয় না। একটা জিনিস যখন পাওয়া যাচ্ছে না, তখনই তো মানুষ সেখানে অতিরিক্ত ভিড় করবে। আর এর ভিতরে তো অসাধু ব্যবসায়ী আছেই। ব্যবসায়ীরা এদের এমন একটা চরিত্র হয়ে গেছে বাংলাদেশের ব্যবসায়ীদের, ওরা যদি শোনে আগামীকাল কিয়ামত, তাহলে জায়নামাজ, তসবি, টুপি এবং কাফনের কাপড় এগুলো দাম বাড়িয়ে দেবে। তারা কিন্তু ভোগ করতে পারবে না, কিন্তু তাদের ওই যে মানসিক শান্তি যে আজকে আমি এত টাকা ইনকাম করলাম, মরার আগের দিন হলেও তারা এই কাজ করবে। এরপরে ডক্টর জাহেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি বলেছিলেন এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়বে না। এই ঘোষণা দেবার পরে গত 18 এপ্রিল মধ্যরাত থেকে জ্বালানি তেলের নতুন দাম বৃদ্ধি করা হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দাম বাড়ানো হয়েছে। যদিও আমাদের রিজভী ভাই বলেছেন যে জনগণের দাবির মুখে আমরা দাম বাড়িয়েছি, সরকার দাম বাড়ায়নি। বয়ান চিন্তা করেন, সাধারণ মানুষকে এরা কত বেকুব ভাবে আল্লাহই জানে। সাধারণ মানুষ, যারা জনগণ, খেটে খাওয়া মানুষ, এরা মনে করে যেদেরকে যা বলা যায় তাই তোতা পাখির মতো মনে হয়, ওইটাই মনে করে এবং ওইটাই বিশ্বাস করে। হ্যাঁ, কয়েক জায়গায় এরকম ঘটনা ঘটেছে যে কিছু মানুষ তেল না পেয়ে তারা বলছে প্রয়োজনে সরকার তেলের দাম বাড়িয়ে দিক, তবু আমাদের পর্যাপ্ত তেল দিক। তো এইটা এখানে কি বুঝতে বাকি থাকে এরা কারা? এইখানে এই পিছনের এই রহস্যটা উঠে এসেছে। তেল পাম্পের মালিকরা বা তেল ব্যবসায়ীরা এদেরকে সেট করেছে। মূলত তাদের উদ্দেশ্য, তাদের ফন্দি কিন্তু তারা দাম বৃদ্ধি করবে। তখন তাদেরকে ওখানে সেট করে দিয়ে ভিডিও করে ছেড়ে দিয়েছে। তারা বলছে যে সরকার প্রয়োজনে দাম বাড়াক, তবু আমাদের পর্যাপ্ত তেল দিতে হবে। আসলে তেল আছে। মন্ত্রী যে কথাটি বলেছেন তার কথা একেবারে অসত্য পুরাপুরি নয়। তেল তো কিছু আছেই। তো এই যেটুকু আছে এইটুকু বাজারে ছাড়লে এই দীর্ঘ লাইন হতো না। মূলত দাম বাড়িয়ে নেবার জন্য, আগে যে কিনে এনেছে যেটা দামে, লিটার প্রতি এখন মনে করেন তারা 50 টাকা লাভ করবে, এই আশায় তেল ছাড়ছে না, দিচ্ছে না, মজুত করে ফেলেছে। আর এদিক দিয়ে লোকজন লাগিয়ে দিয়েছে, তোমরা বলো যে প্রয়োজনে সরকার তেলের দাম বাড়াক। এগুলো তাদের দলীয় লোক, নিজেদের লোক। এই একটা কাজ করেছে। রিজভী ভাই বয়ান দিয়ে দিলেন যে জনগণ বলেছে তাই আমরা দাম বাড়িয়েছি। পৃথিবীতে কোনোদিন কেউ শুনেছেন আপনারা যে জনগণ বলে যে এই জিনিসের দাম বাড়ান? গ্যাসের দাম বৃদ্ধি করেছে, সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে গ্যাসের দাম। এবারেও তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে 14% বাড়িয়েছে, 15% বাড়িয়েছে, 20 টাকা প্রতি লিটারে বাড়িয়েছে। আর এদিকে দেশের ভিতরে তো চাঁদাবাজি আছে, এগুলো তো বন্ধ হয়নি। চাঁদাবাজির মাত্রা দ্বিগুণ হারে বেড়ে গেছে। আর এই তেলের দাম বাড়ানোর কারণে বাসের ভাড়া বেড়ে গেছে, সবজির দাম, বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। তো বাড়বেই, কারণ প্রত্যেকটা জিনিসটাই জ্বালানি তেলের সাথে সম্পৃক্ত। এই যে এতগুলো ব্যর্থতা, এই ব্যর্থতাগুলো যেন জনগণের সামনে না আসে, বিরোধী দল যেন জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মাঠে না নামতে পারে, তারপরে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মাঠে না নামতে পারে, জনগণকে যাতে সজাগ করে তুলতে না পারে, এই ঘটনাগুলো আড়াল করার জন্য, ধামা চাপা দেওয়ার জন্য মূলত ক্যাম্পাসগুলোতে পরিকল্পিতভাবে এই গ্যাঞ্জামটা লাগানো হয়েছে। এছাড়া এর বাইরে অন্য কিছুই নয়। আপনারা দেখবেন 2-1 দিনের ভিতরেই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল, ছাত্র শিবির গ্যাঞ্জাম লাগবে, মারামারি লাগবে। মিডিয়া তখন বয়ান উৎপাদন করতে লেগে যাবে, শিবিরকে এখানে দানব বানানোর চেষ্টা করবে। যদিও অস্ত্র দেখা যায় ছাত্র দলের হাতে, তারপরেও তারা বলবে যে ওইটা কুড়িয়ে পেয়েছিলাম। ছাত্র দলের ওই যে পায়ের রক কেটে দিয়েছে ওই ছেলেটার হাতে, যার হাতে ওই যে শক্ত কলম, বড় ওই কলম দেখাচ্ছে, আর বলছে আসলে শিবির ওইটা নিয়ে আমার উপরে আক্রমণ করেছিল, আমি পরে ফেলে রেখে চলে গেছে, আমি ওটা কুড়িয়ে নিয়ে পুলিশকে দিতে যাচ্ছিলাম, ওই সময় হঠাৎ করে কেউ একজন ছবি তুলে আমাকে বিরক্ত করছে। আল্লাহর ফেরেশতা, একেবারে আল্লাহ নতুন একজন ফেরেশতা তৈরি করে ওখানে পাঠাইছে। যাই হোক, মূলত উদ্দেশ্য ওইটাই, জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য। আর এই দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, এই দিকে জনগণের দৃষ্টি যাতে না যায়, বিরোধী দলকে এই দিকে তাদের গ্যাঞ্জাম এইগুলো মোকাবেলা করতে ব্যস্ত রেখে তাদের ওই ব্যর্থতাগুলোকে আস্তে করে দাবিয়ে দেবে। গুপ্ত রাজনীতি, বাংলাদেশ আসলে গুপ্ত রাজনীতির যে নতুন সংজ্ঞা রচিত হচ্ছে, এটি কি নতুন একটি ডাইভার্সন হচ্ছে যে বাংলাদেশে এখন গুপ্ত দিয়ে কোনো একটি দলকে সাইজ করা হবে, নাকি বাংলাদেশ তার পেছনের ভুলগুলো থেকে শিক্ষা নেবে না, নাকি বাংলাদেশের এমন কিছু নিকট কি বলবো সমস্যা আছে যেগুলোকে দূর করার জন্য গুপ্ত রাজনীতিকে সামনে আনা হচ্ছে? যদি আমি খুলে বলি, বর্তমান যে নতুন সরকার এসছেন, এই সরকারের মধ্যে আমরা এখন কোনো নতুন চমক দেখিনি। আমরা চমকের প্রত্যাশায় আছি। সরকারের এখন খুব লম্বা সময় পার হয়নি, আশা করি সামনে অনেক লম্বা সময় তারা চমক দেখাবেন। কিন্তু চমক দেখাতে না পারলেও অনেক ব্যর্থতা আমরা ইতিমধ্যে দেখেছি। কেন যেন মনে হচ্ছে ব্যর্থতা ঢাকার জন্য গুপ্তকে সামনে আনা হচ্ছে। গত 54 বছরে বাংলাদেশে আমরা দেখেছি রাজাকার সংজ্ঞায়িত করে রাজনীতির একটা প্রেক্ষাপট তৈরি করতে রাজাকার শব্দ নিয়ে রাজনীতি হয়েছে, এখন হচ্ছে গুপ্ত নিয়ে রাজনীতি। শেখ হাসিনা যখন রাজাকার শব্দটা উচ্চারণ করে ক্ষমতা হারালেন, তখন আজকের সরকারি দল এই রাজাকার শব্দটা বলতে আর সাহস পাচ্ছেন না, তাই তারা একটা গুপ্ত শব্দকে আবিষ্কার করেছেন এবং এটা দিয়ে রাজনীতি করতে চান। দর্শক, আসলে ঘটেছে কি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন। আপনি তো শুনতে এবং দেখতে পাচ্ছেন, যদি শোনার ক্ষেত্রে বা দেখার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন। দেখা যাচ্ছে তোকে আরো সর। দর্শক,
চিটাগংয়ের সিটি কলেজ, সেখানে একটি গ্রাফিতি দেয়ালের অঙ্কন ছিল। সেখানে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি তুলেছিল কোনো একটি ছাত্র সংগঠন, হতে পারে শিবির বা কোনো অন্য সংগঠন। তো ছাত্র রাজনীতি বা ছাত্রলীগের রাজনীতি, এটার বিরুদ্ধে গ্রাফিতি তৈরি করা হয়েছিল। ছাত্রদল এই শব্দটি পছন্দ করতে পারেনি। তাদের অন্যতম প্রিয় ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের এই বক্তব্যটি পছন্দ হয়নি। তারা সেখানে গুপ্ত শব্দটা যোগ করে দিয়েছে, ছাত্র শব্দটা মুছে দিয়ে। প্রথম প্রশ্ন, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি করলে ছাত্রদলের কষ্ট লাগবে কেন? নাকি তারা মুদ্রার এপিটোপিট নিজেকে মনে করছে? প্রথম প্রশ্ন। তারা ছাত্র শব্দটা মুছে দিয়ে গুপ্ত লিখলো কেন? তাদের প্রায় 20 বছরের সহযাত্রী ছাত্রদল, শিবির, বিএনপি, জামাত, এবং তারা এখন বর্তমানে ক্ষমতায় আছে। এই দেশকে এগিয়ে নিতে হলে এই দুটো দলকে বিভিন্ন ইস্যুতে এক প্ল্যাটফর্মে আসতে হবে, এবং আসলেই তবে দেশ এগিয়ে যাবে। গত 54 বছরে আমরা পারিনি বলে বাংলাদেশ পিছিয়েছে। তারেক রহমান চান দেশকে এগিয়ে নিতে। তারপর ছাত্র শিবিরের সভাপতি সেই গুপ্ত লেখাটির সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন, ফেসবুকে পোস্ট করে ছাত্রদলকে ধন্যবাদ দিয়েছেন, উইশ করেছেন যে ছাত্রদল ভালো কাজ করেছে। অর্থাৎ শিবির এটাকে নিয়ে একটা নতুন খেলা খেলেছে। ছাত্রদল শিবিরকে কটাক্ষ করতে গুপ্ত লিখেছে, শিবির সেটার সামনে ছবি তুলে ফেসবুকে ছাত্রদলকে ধন্যবাদ দিয়েছে। ছাত্রদল নিতে পারেনি, কিরে তোদেরকে তো খোঁচা মারার জন্য আমরা এটা করলাম, তোরা খুশি হয়ে আবার ছবি আপলোড দিলি কেন? ব্যাস, এক পক্ষের সাথে আরেক পক্ষের মারমুখে অবস্থান। খবরপত্রগুলো বলছে ছাত্রদল হঠাৎ করে এসে আক্রমণ করে। অধিকাংশ গণমাধ্যমের খবর দেখেছে, যেহেতু আমি সেই স্পটে ছিলাম না। এরপর দুই পক্ষের মধ্যে মারমুখী অবস্থান, এবং বিভিন্ন গণমাধ্যমে দেখেছি ক্রিজ, হকি স্টিক, বড় বড় দা, এটা কি বগিদা নাকি বলে বাংলাদেশে, এই দাগুলো নিয়ে খুব বয়স্ক লোকেরা বস্তি থেকে ভাড়া করে লোক আনা হয়েছে, তাদেরকে নিয়ে হামলা শুরু করে একটি দল আরেকটি দলের উপর। একটি দল আরেকটি দলের উপর ধরে নেন আপনারা কোন দল কোন দলের উপর, সেটা আমি বলতে চাই না। এখন বলবেন মাসুম ভাই আপনি কি করে বললেন যে বস্তি থেকে ভাড়া করা লোক? আসেন খালেদা জিয়া কি বলছে আমরা এক নজর শুনে আসি তার বক্তব্যটা। তোমরা কিসের ছাত্র? কেন ছাত্র? তোমরা কেন ছাত্র দল করবে? বা তোমরা যুবদলই বা কেন করবে? যারা এই বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না। সংখ্যা আমি দেখতে চাই না, আমি দেখতে চাই ভালো ভালো মেরিট দেখতে চাই। আমি সেখানে যে যোগ্য উপযুক্ত ছেলে পেলে আছে কিনা আমি সেটাই বলেছি। আপনারা খালেদা জিয়ার বক্তব্যটা শুনেছেন। এক বাক্যে যে খালেদা জিয়ার রাজনীতির একজন ছোটখাটো অনুসারী আমি, এটা আমি বারবারই বলি। তিনি বলেছেন ভালো মেধাবী ছাত্রদের দেখতে চান ছাত্র দলের, এবং লোক বৃদ্ধির জন্য বস্তি থেকে যে ভাড়া করে ছাত্রদল, যুবদল, এটা বেগম জিয়া জানতেন এবং সেটাই বলছেন। তো আমরা গণমাধ্যমে যে ছবিগুলো দেখেছি হামলার সময়, আমি সেই ছবিগুলো দেখাতে চাই না। আপনারা তাদের চেহারা দেখলে বুঝবেন তারা কি ছাত্র দলের বা ছাত্র, নাকি অছাত্র, নাকি সন্ত্রাসী, নাকি গুন্ডা, নাকি বস্তির লোক। তারা যে বস্তির লোক ভাড়া করে এটা স্বয়ং স্বীকার করলেন কে? বেগম খালেদা জিয়া, তাই তো? আর তো কিছু বলার নেই। বেগম জিয়ার চেয়ে বড় বিএনপি আর কেউ হতে পারেননি বা হতে পারবেন না। যদি কেউ হতে চান বুঝতে হবে সমস্যা আছে। দর্শক, এই পরিস্থিতির মধ্যে দুই পক্ষের মারামারিতে এক পক্ষের অর্থাৎ শিবিরের এক ছেলের পায়ের কবজি কেটে ফেলে, কোপ দিয়ে, আমার মনে হয় না যিনি কোপ দিয়েছেন তিনি ছাত্র দলের কেউ। কারণ যারা বই পুস্তক নিয়ে থাকেন বা যারা ছাত্র, তারা আরেকজনের পা কেটে ফেলতে পারে না, তারা সন্ত্রাসী না। যদি বস্তি থেকে ভাড়া করা হয় তবে তারা পারেন, কারণ বস্তির লোকদের কাছে হিতাহিত জ্ঞান বা বিবেক বুদ্ধি থাকে কম। নাম্বার 2, বাংলাদেশের রাজনীতিতে গুপ্তের সংজ্ঞাটা আসলো কোত্থেকে? এক পক্ষের মনে হচ্ছে তো শিবির মূলত বাংলাদেশে নিষিদ্ধ ছিল আওয়ামী লীগের সময়, বিএনপি নিষিদ্ধ ছিল না। জামাত শিবির পুরোপুরি নিষিদ্ধ, বাংলাদেশে কোনো জায়গায় জামাত শিবিরের কোনো অফিস খোলা হয়নি। যেহেতু আমরা ওই সময়টা সরকার বিরোধী অবস্থানে ছিলাম, 20 দলীয় জোটের পক্ষে কাজ করতাম। পক্ষে বলবো কি, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সেই পক্ষে থাকতাম। আমাদের নির্দিষ্ট কোনো দলের অবস্থান থাকা উচিত না সাংবাদিকদের, এটা স্পষ্ট করে বলছি। গণতন্ত্রের বিজয়ে বেগম জিয়ার নেতৃত্বে আমরা তখন কাজ করতাম। তিনি আমাকে ভালোবাসতেন, পছন্দ করতেন আমাদের এই সাহসী উদ্যোগের জন্য। কিন্তু অবাক লাগে এই দুটো দল যারা 20টা বছর একসাথে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে, লড়াইটা কি? সে দীর্ঘ লড়াই, 15-16 বছরের লড়াই। এই লড়াইতে বেগম জিয়াকে আমরা হারালাম, এই লড়াইতে অজস্র নেতাকে আমরা হারালাম। কত নেতা গুম, খুন, ক্রস ফায়ার হইলেন, হিসাব নেই। আমাদের আজকের প্রধানমন্ত্রী 18 বছর বাংলাদেশ থাকতে পারেনি, আসতে পারেনি, নিজের মাকে শেষ সময় দেখতে পারেনি, নিজের ভাইকে দেখতে পারেনি। এর চেয়ে মজলুম আর হয়? বেগম জিয়ার বাড়ির সামনে থেকে যেই বিএনপি, ছাত্রদল, যুবদল একটি বালুর ট্রাক সরাতে পারেনি, তারা আজকে প্রকাশ্যে ভোগিদা এটা নিয়ে সেটা নিয়ে রাস্তায় নামে। একটা ছোট্ট পরিসংখ্যান দেয়, বিএনপি ক্ষমতায় বসে তার লাস্ট 2 মাসের হিসেবটি আমি আপনাদের দিই। কত দুঃখজনক ব্যাপার, প্রায় 31 জন গত 2 মাসে খুন হয়েছে তাদের হাতে। পত্রিকার তথ্য দিয়ে বলছি, আমার তথ্য না। আমি বাংলাদেশের খবর খুব বেশি দেই না, বলিও না, আমার ভালো লাগে না। পত্রিকায় দেখলাম 31 জন বা 32 জনের মতো খুন হয়েছে নিজেদের কামড়াকামড়িতে। ধর্ষণ হয়েছে প্রায় 14 জন, আপনারা দেখেছেন। চাঁদাবাজির ঘটনা ঘটেছে এই সময় 83টি, শুধু পত্রিকার খবর, এটার বাইরে তো আর কত অগণিত হতে পারে। 83টি আসে
আপনার চাঁদাবাজির ঘটনা, বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে 154, মানে 150-এর অধিক এই ঘটনা ঘটেছে। লুটপাটের ঘটনা ঘটেছে 15 থেকে 20টি। বলেন, আমরা কি বিএনপিকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগের চেহারা দেখার জন্য? এখন আপনি আমাকে পাকিস্তানি বলবেন, এটা বলবেন, আমার কিচ্ছু যায় আসে না, আমি এগুলো কেয়ারই করি না। কারণ বিএনপিকে ভালোবাসি অর্থেই না যে বিএনপি কোনো অন্যায় করবে আমি পক্ষপাতিত্ব করবো। কারণ বিএনপি থেকে কি আমি সুবিধা নিতে গেছি? কেউ বলতে পারবেন? একজন বুকে হাত দিয়ে বলেন যে বিএনপির নাম ভাঙিয়ে কোনো কিছু করছে? ভালোবাসি অর্থেই না যে আমি আপনার দালালি করবো। আপনি অন্যায় করবেন আমি সমর্থন করবো, এইটুকু বুদ্ধি কি আমার মাথায় নেই? আমি অন্যায়কে সমর্থন করি নাই বলে হাসিনার বিরুদ্ধে ছিলাম, স্পষ্ট আমার বক্তব্য। আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পেরেছি, বিএনপির অন্যায়ের বিরুদ্ধে বলবো না? তো আমার পেশাটা সাংবাদিকতা কেন? আমি কি দালাল? অন্যদের মধ্যে দালালি করবো? বড় টেলিভিশন লাগবে? প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো বড় পদ লাগবে? ইম্পসিবল। আমি ওইদিকে যাবো না, কখনো যাইনি, গেলে হয়তো সেখানে আপনারা আমাকে দেখবেন। আমি এখন পর্যন্ত নিজেকে সবকিছুর বাইরে রেখেছি সত্য কথাগুলো বলার জন্য, যাতে আমাকে কেউ দালাল বলতে না পারে। তারপরে যারা দালাল বলবেন আমি মনে করব তাদের জন্মের সমস্যা আছে, অন্য কারো বীজ থাকতে পারে, বাবা না আর কি, বাবার বাহিরে কারো বীজ থাকলে অনেক সময় ভেজাল সন্তানের জন্ম হয়। দর্শক, যে ছেলেটির পা কেটে ফেলা হয়েছে তিনি ঢাকার হাসপাতালে আছেন। এখন আপনি বলেন যে ছাত্রদল শিবিরের মধ্যে এই সংঘর্ষটা কেন? একজন বিরোধী দলের নেতা, একজন বর্তমান সরকার দলের প্রধান, অর্থাৎ প্রধানমন্ত্রী বা সংসদ নেতা বক্তব্য শুনেছেন, তারেক রহমানের বক্তব্য শুনেছেন, ডক্টর শফিকের বক্তব্য। বাংলাদেশ যাচ্ছে কোথায়? বাহিরে। তারেক রহমান বিরোধী দলের নেতার, তিনি বললেন যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিছু প্রস্তাবনা আছে, আমরা বসে সেই প্রস্তাবনাগুলো সরকারকে দেব যাতে করে সরকার বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারে। তারেক রহমান বললেন, তাকে স্বাগত জানালেন, ধন্যবাদ জানালেন, বললেন আমরা এটা চাই এবং আমরা বিরোধী দলের সাথে বসবো, তাদের প্রস্তাবনাগুলো দেখব, বাস্তবতার আলোকে এগুলো হলে এগুলো আমরা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে চাই। দিস ইজ পয়েন্ট। এটাই তারেক রহমান, এটাই জিয়া পরিবার। কিন্তু বাকি যারা বাইরে বিএনপি গুপ্ত সুপ্ত নিয়ে রাজনীতি করছেন, এরা হলো আওয়ামী লীগের চামচা। এই যে অনেকে লিখছেন মাসুম ভাই আপনি দালাল, ধন্যবাদ। আপনি আওয়ামী লীগের বীজ, আপনার বাবার নন, আমার যেটা মনে হয় আওয়ামী লীগের বীজগুলি এখানে আসছেন, এখন আমি দেখতে পাচ্ছি যে তারেক রহমান। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।